ঈদ মুবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান সুই সুতা। আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার, মিডিয়া ব্যক্তিত্ব এবং বিশিষ্ট সংগঠক রওশনারা চৌধুরী। চলুন তার সাথে কথা বলে নিই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো। আপনি ভালো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই কোভিড সিচুয়েশনে ঈদ কেমন কাটাচ্ছেন? আসলে ঈদ বলতে তো এখন যেটা বোঝায় সেটা তো নেই, কারণ এত মৃত্যুর হাতছানি, এতটাই সারা পৃথিবীটা জুড়ে ওলটপালট হয়ে গেছে। তো সেখানে আসলে আমরা ঈদ বিষয়টা নিয়ে ভাবতেই পারছি না, কিন্তু তারপরেও বছরে তো দুটো ঈদই আসে। তো সেই ক্ষেত্রে তো কিছুটা আমাদের কাজ করতেই হয়, যেহেতু আমাদের পেশাগতভাবে এই বিষয়গুলো নিয়ে আমরা ভাবি। কারণ যারা কোরবানি করবে, যারা ঈদ উদযাপন করবে, তাদের জন্য কিছু না কিছু তো ভাবতেই হয়। তারা কিছু না কিছু তো কাপড় বানাবে কিংবা কিনবে, তাদের জন্য কিছু প্রস্তুতি আমরা করছি আর কি। তবে আসলে মনটা ভালো নেই, কারণ পৃথিবীটা ভালো নেই, যার জন্য আমরা কেউই ভালো নেই। এবং প্রতিনিয়ত আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি যে এটা থেকে আমরা কবে উত্তরণ পাবো এবং সবাই ভালো থাকবো, সবাই একসাথে মিলে আবার আনন্দের সাথে ঈদ করব। আপনি একজন ফ্যাশন ডিজাইনার, মিডিয়া ব্যক্তিত্ব এবং বিশিষ্ট সংগঠক, তিনটা পরিচিতি আপনার। তো প্রথম জার্নিটা কোন নামটা দিয়ে আপনি শুরু করেছিলেন? আসলে আমার পরিচিতিটা এসছেই কিন্তু একজন ডিজাইনার হিসাবে। আমার শুরুটাও ঘর থেকে বেরিয়ে আসাটাও আমার ডিজাইনার হিসাবে, পরিচিতিটাও ডিজাইনার হিসাবে। যখন আমি ঘর থেকে বেরিয়ে আসলাম এবং এই সেক্টরে কাজ করা শুরু করলাম, যদিও আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এই ব্যাপারে, যতটুকু আমি করেছি আমার নিজের চেষ্টায় এবং নিজের আগ্রহে। যে কোনো বিষয়ই যতই প্রাতিষ্ঠানিক শিক্ষা থাক, আমি মনে করি নিজের আগ্রহটাই সবথেকে বড় বিষয় এবং সেটার প্রতি অনেস্টলি কাজ করে যাওয়া, যেটা আমি চেষ্টা করেছি, এখনো পর্যন্ত ধরে রেখেছি। এবং এই কাজগুলো করতে যে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, অনেকের সাথে জানাশোনা হয়েছে, অনেক ক্লায়েন্টের সাথে জানাশোনা হয়েছে এবং কাজ করতে যে বিজনেস কিভাবে করতে হয়, কিভাবে ভ্যাট দিতে হয়, কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, এই বিষয়গুলো আসলে শিখেছি। আস্তে আস্তে শিখতে শিখতেই অনেক মানুষের সাথে আলাপ হয়ে গেছে, পরিচয় হয়েছে। সেই সুবাদেই আসলে আমার বেরিয়ে আসা এবং অনেকের সাথেই পরিচয় হওয়া, এবং সেটাই আমি বলবো যে এটি আমার একটা টার্নিং পয়েন্ট, যে আমি অ্যাজ এ ডিজাইনার হিসাবে যখন কাজ শুরু করি তখন থেকেই আমার পরিচিতিটা এবং সেই সুবাদেই আমার অন্যান্য সেক্টরে আসা কাজ করার জন্য। কত বছর বয়স থেকে আপনি ডিজাইনার নিয়ে কাজ শুরু করেছেন? এই ক্ষেত্রে বলতে গেলে তো আসলে একটু পিছনে ফিরে আসতে হয়। আমি খুব ছোটোবেলায় মা হারিয়েছি। বাবা ট্যুরের জব ছিল, ছোট বেশ কয়েকটা ভাই বোন ছিল। তো যেটা আমার মনে হয়েছে সব সময়, যে আমি যখন স্কুল থেকে ফিরতাম, ছোট্ট 3-4টা ভাই না 3-4টা বোন, ওদের মা হয়ে যেতাম আমি। ওরা দৌড়ে এসে আমার ফ্রকটা ধরতো, আমার হাতটা ধরতো। তো আমি বয়সের তুলনায় আসলে অনেক বেশি ম্যাচিউর হয়ে গিয়েছিলাম মা না থাকার কারণে। তখনও ভাবিনি যে জীবনে কি করব, কি হব। এম এন অ্যাম্বিশনের বিষয়টা তো বাদই দিলাম, জীবনটা কিভাবে মা ছাড়া চলবে সেটাই আমার ভাবনায় ছিল, যে আমার ছোট বোনগুলো কিভাবে বড় হবে, আমি কি করব। আসলে ওই বিষয়গুলো নিয়ে ভাববার মতো বয়সও তখন আমার হয়নি। তো যাই হোক, চলছিল অ্যাজ ইউজুয়াল। তো আমার মনে হলো বলা যাবে না, কারণ সম্ভবত বাবা চিন্তা করলেন যে খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দিলেন আমাকে। সেটা অবশ্য অনেকটা চাপে পড়েই, যেহেতু আমার শ্বশুর যিনি ছিলেন প্রয়াত, উনি খুব চেয়েছিলেন আমাকে। তো আব্বা বললেন যে না, এত ছোট বয়সে তো মেয়ে বিয়ে দিব না। তো বললো যে অসুবিধা নেই, আমি পড়াশুনো করাবো। তো সেটা বলেই আমার বাবার কাছ থেকে উনি আমাকে নিলেন। তো হ্যাঁ, উনি আমাকে পড়াশুনো করিয়েছেন, উনি ওনার কথা রেখেছেন। তো তখনও তো আমি ভাবিনি যে আমি জীবনে কি করব, ডিজাইন করব, কি করব। অ্যাজ ইউজুয়াল ছোট্ট কিশোরী বধূ, আমি সংসার করছি, ম্যাট্রিক পরীক্ষার আগে বাচ্চা কোলে চলে আসলো। তো সব কিছু মিলে আসলে খুব স্যাটিসফাই বলবো তাও না, আবার যে হতাশামূলক কিছু সেটাও না। মানে জীবন সম্পর্কে কোনো ধারণাই আমার নেই। আমি সাধারণ একটা মেয়ে, ঘরকন্না করছি, রান্নাবাড়া করছি, বাচ্চা দেখছি। যদিও আমার জন্য এটা খুব কষ্টকর ছিল, কিন্তু একটা সময়
সময় যত গড়িয়ে যেতে থাকলো, আমি ম্যাট্রিক পাস করলাম, কলেজে ভর্তি হলাম, আমার বাচ্চাটাও আস্তে আস্তে বড় হতে থাকলো, তখন আমার ভিতরে জীবনবোধের যে একটা বিষয়, যে একটা মানুষ শুধু ঘর সংসারই কেন করবে, কিংবা সে তার হাজব্যান্ডের পরিচিতি নিয়েই কেন থাকবে, এই যে জীবনবোধের যে একটা বিষয়টা আস্তে আস্তে আমার ভিতরে যত বয়স বাড়তে থাকলো ততটাই গ্রো করতে থাকলো। এবং আমার মনে হলো যে আমি কেন অমুক মিসেস, আমি কেন হোয়াই নট আমার নাম, কেন আমি মিস রসনারা চৌধুরী নয়। তো এই বিষয়টা আস্তে 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 আমাকে তাড়া করতে থাকলো, এবং এই তাড়া থেকেই আসলে অনেক ঘাত প্রতিঘাত, অনেকটা সময় পেরিয়েই এই সেক্টরে আসা। তার আগে অবশ্য অনেক কিছু করেছি। আমার ওই যে আমাকে ঘুমোতে দিত না, আমার সব সময় আমাকে তাড়া করে ফিরতো যে আমাকে কিছু করতে হবে। তো করতে যে দেখা যেত আমি যেটাই করেছি আমার মনে হতো এটা আমার জন্য নয়, এটা আমাকে স্যুট করছে না, কিংবা এটা আমাকে টানছে না। পরবর্তীতে যেটা আমি ছোটোবেলায় করতাম, যে নিজের কাপড় নিজে বানাতাম, ছোট বোনদের কাপড় নিজে বানাতাম, বাবার ইন্সপিরেশন, হাজব্যান্ডের সহযোগিতা, সব কিছু মিলে সেটাকে আবার দাঁড় করানোর চেষ্টা করলাম। তো মাঝে দিয়ে আবার চাকরি করারও চেষ্টা করেছি, কিন্তু হাজব্যান্ড বলেছে যে যেহেতু শিক্ষাগত যোগ্যতা কম, তুমি খুব বড় চাকরি তো পাবে না, ছোট চাকরি পাবে, তো আমি চাই না তুমি কোনো ছোট চাকরি করো। তখন মনে হলো যে হ্যাঁ, তাহলে তো আমাকে অন্য কিছু করতে হবে। তো ওই যে সেই ছোটোবেলায় যেটা করেছি, বাবা ইন্সপিরেশন দিত, কাপড় এনে দিত, সেটা থেকে যা তৈরি করতাম সেটাই আবার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে, এবং মনে হলো যে ঠিক আছে, দেখা যাক না, এটাই শুরু করি। তো সেই শুরু করা। তো এর ভিতরে আবার আরও কিছু মানে বিষয় আছে, যেটা আমি ঢাকাতে আমার এক আত্মীয়র মাধ্যমে আমি সেই সুযোগটা পেয়েছিলাম, সেটাকে কাজে লাগালাম, সেটা ইমপ্লিমেন্ট করলাম। ভাগ্য সহায় ছিল, এবং আমার ইচ্ছাটা একটা বড় বিষয় ছিল, এবং আমাকে এগিয়ে যেতে হবে সেটা একটা বড় বিষয় ছিল। ইন্ডিপেন্ডেন্ট হওয়ার, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট হওয়ার বিষয়। আর যেহেতু অনেকগুলো কাজ করেছি আমি, কোনোটাই আমার ভালো লাগেনি, তার মানে এই সেক্টরটাকে আমি ভালোবেসেছি। এবং এই যে ডিজাইনিং, যেহেতু এই বিষয়ে কোনো পড়াশোনার কোনো সুযোগও ছিল না তখন, হয়তো বা সুযোগ থাকলে আমি তখন হয়তো পড়াশোনা করতাম, কিন্তু ছিল না। কিন্তু আমার মনে হচ্ছে যে আমি পারবো, কারণ এই কনফিডেন্সটা আমার ছিল, এবং সেই আমি পারবো এই বিষয়টা নিয়ে কিন্তু আমি কাজ শুরু করি, এবং এখনও পর্যন্ত পিছিয়ে ফিরে আর তাকাইনি। সেই জার্নি শুরু করেছি প্রায় 30 বছর। আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনি কোত্থেকে নিয়েছিলেন? আমার স্কুল হলো বন্দর গার্লস স্কুল, আমার ম্যাট্রিক পরীক্ষা। আর ইন্টার যেটা বলতো আগে এসেছি সেটা সিটি কলেজ, এবং গ্রাজুয়েশনও ওখান থেকে করা, সিটি কলেজ থেকে করা। বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়নি আমার। ফ্যাশন ডিজাইনিং এ আপনি কোত্থেকে কোর্স করেছেন? কোথাও করিনি, সব নিজেই করেছি। তবে মজার ব্যাপার হলো যে অনেক ইনস্টিটিউশনে এবং অনেক ইউনিভার্সিটিতে আমি গেস্ট টিচার হিসাবে কাজ করি, এখনও করছি, মাঝেও করেছি। তো এটা হয়তো আমার সৌভাগ্য আর কি, কারণ আমি যা শিখেছি বাস্তবতা শিখেছি, এবং নিজেই আর্ন করেছি নিজের চেষ্টাতে, এবং কি বলবো এটাকে, পারিপার্শ্বিকতা থেকে, এবং যা করেছি সম্পূর্ণরূপে নিজের চেষ্টা থেকে। কারণ সেই সময় আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়ার কোনো সুযোগও ছিল না। আর এখন যখন সেই সুযোগগুলো এসছে, এখন আর সেই সময়টাও আমার নেই যে আমি বিষয়গুলো নিয়ে পড়াশোনা করব। তবে হ্যাঁ, শেখার তো কোনো শেষ নেই। আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু শেখার জন্যে, নতুন কিছু জানার জন্যে, এবং আমার যারা শিক্ষার্থী বন্ধুরা আছে তাদের সাথে যখন আমি কোনো বিষয় নিয়ে আলাপ করি, তাদের কাছ থেকে আমি অনেক কিছু শেখার চেষ্টা করি। আমি সবসময় মনে করি শেখার কোনো শেষ নেই, বয়সও নেই। এবার আপনি প্রতিষ্ঠানের মধ্যে আসি। আপনার তো রওশনস প্রতিষ্ঠান আছে, তো ওখানে সিগনেচার কালেকশনস হিসেবে আপনি কি রেখেছেন? আসলে সিগনেচার কালেকশন হিসাবে আমার মূলত যেটা হয় যে আমি আসলে আমার সবসময় একটা ভাবনায় ছিল, সেটা হলো যে আমি আমার তাঁতিদেরকে প্রমোট করব, আমার দেশের কাপড়কে প্রমোট করব, এবং কমফোর্ট জোনটা আমি চিন্তা করব, আমার দেশের ওয়েদারের বিষয়টা চিন্তা করব, এবং একটা টাঙ্গাইল শাড়ি পরেও যে বিয়েতে যাওয়া যায় সেটাও আমি সবসময় ভেবেছি, এবং সেই মতোই কাজ করেছি। এবং যে কোনো উৎসব মুখর
বিষয়টাকে প্রাধান্য দেই, কিন্তু কমফোর্ট জোনের কথাও চিন্তা করি এবং সব সময় আমি দেশের বিষয়টাকে মাথায় রাখি। এটা হলো আমার সিগনেচার। এটা সবাই জানে, বিশেষ করে পয়লা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, এই বিষয়গুলোকে আমি ভীষণভাবে আমার ডিজাইনিংয়ে এবং পোশাকে প্রাধান্য দিয়ে থাকি। সারা বছর জুড়ে আমার এই পোশাকগুলো থাকে। অনেকে তো শুধু ফেব্রুয়ারি আসলে 21শে কাপড় করেন, এবং আমি এই ক্ষেত্রে একটু কথা বলি। আমি যখন 21শে ফেব্রুয়ারির কাপড় করা শুরু করি, দীর্ঘ 20 বছর আগে, 20-25 বছর আগে হবে, অনেকে আমাকে বলেছে আপনার এই বর্ণমালা খচিত কাপড় এগুলো কি বিক্রি হয়? আমি যে আমি এটা বিক্রির জন্য তো করি না, কেউ যদি নেয় নিবে, কিন্তু আমি এটা আমার মনের স্যাটিসফ্যাকশনের জন্য করি। একজন ডিজাইনার হিসাবে আমি মনে করি যে আমার ভাষার জন্য সারা পৃথিবীতে যেখানে কেউ জীবন দেয়নি, সেখানে আমি তো সেই গর্বিত জাতি হিসাবে। আমি মনে করি যে আমি যদি একটা বর্ণমালা খচিত কাপড় পরি, আমার নিজেরই ভালো লাগবে। আমি নিজে মনে করি আমার নিজের মডেল আমি, তো আমাকে দেখে অনেকে নিচ্ছে, এবং আমি অনেক গর্ব করে বলতে পারি যে 21শের পোশাকগুলোর প্রমোটারও বলতে পারেন আমি চিটংয়ে আমি। কারণ ওই সময় আমার ক্লায়েন্ট যারা ছিলেন তারা বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলেজের শিক্ষক, অথবা বড় কোনো হাউজের কর্তা, স্কুল টিচার, ওনারাই ছিলেন। যেহেতু সাধারণের কাছে বিষয়টা তো মানে সহজগম্য ছিল না যে বর্ণমালা দিয়ে কী ধরনের পোশাক হয়। তো এই বিষয়গুলো আসলে এগুলোকে আমি সিগনেচার কালেকশন মনে করি, যে আমার দেশকে প্রমোট করা। যেমন আমার এই পোশাকগুলো কিন্তু দেশের বাইরে যায় এবং খুবই পছন্দ করে সবাই, এবং এটাকেই আমি সিগনেচার কালেকশন মনে করি। কারণ আমার দেশকে রিপ্রেজেন্ট করা, আমার দেশের দিবসগুলোকে রিপ্রেজেন্ট করা, সেটা পোশাকে পরিধান করা, এবং সেটা পরে যাতে একজন কমফোর্ট ফিল করে যে না, আমি আমার দেশকে ধারণ করেছি। প্রত্যেকটা ক্লায়েন্টের মাঝে এটা আমি ছড়িয়ে দিতে চাই, আমার দেশকে আমি পরেছি, দেশকে ধারণ করছি। আমি বিদেশি কাপড় পরছি না। আমি বলছি না যে আমার ওয়ার্ড্রোবে বিদেশি কাপড় থাকবে না, অবশ্যই থাকবে। পৃথিবীটা এখন ওপেন সবার জন্য। আমার দেশি কাপড় থাকবে, কিন্তু বিদেশি কাপড়ও থাকবে, কিন্তু দেশি কাপড়ের সংখ্যাটা বেশি থাকুক, সেটা আশা করি আর কি। আমাদের দেশে যারা কাজ করছেন অ্যাজ এ ডিজাইনার, তো ওনারা বিশেষভাবে দেখা যায় যে অনেকে আছেন দেশীয় পোশাক নিয়ে কাজ করছেন, অনেকে দেখা যাচ্ছে আবার ইন্টারন্যাশনালি যে কাপড়গুলো আছেন ওনারা ওদেরকে রিপ্রেজেন্ট করছেন। তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন আমাদের দেশীয় ডিজাইনাররা অন্য দেশকে রিপ্রেজেন্ট করছে, সেই ক্ষেত্রে বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? না, এটা তো দোষের কিছু না। অবশ্যই আমাদেরকে ইন্টারন্যাশনালি কম্পিটিশন করতে হবে, নাহলে তো আমরা পিছিয়ে যাব। যেমন আমাদের ফ্যাব্রিক্সের মানটা কিন্তু খুব ভালো না এই মুহূর্তে। অবশ্য অনেক ধরনের ফ্যাব্রিক্স নিয়ে আমাদের কাজ চলছে, গবেষণাও চলছে। তো আমি মনে করি অবশ্যই আমাদেরকে ইন্টারন্যাশনালি এগিয়ে যেতে হবে। আমার ডিজাইনাররা সেক্ষেত্রে এগিয়ে যাবে, এবং এখন যে বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ কিংবা বিভিন্ন ইনস্টিটিউশন থেকে যারা ডিজাইনাররা পাশ করে বেরিয়ে হয়ে আসছে, তারা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ভালো কাজ করছে, বড় বড় হাউসগুলোতে কাজ করছে। তাহলে সেক্ষেত্রে আমরা শুধু কেন টেইলার হব? বাইরের থেকে ডিজাইন আসবে, আমি সেগুলো মেক করে দেবো, আমি সেটা আশা করি না। এখন কিন্তু আমাদের পরিস্থিতি অনেক পাল্টে গেছে, এবং আমি মনে করি আমাদের ছেলে মেয়ে যারা বের হয়ে আসতেছে তারা অবশ্যই ভালো কাজ করছে, এবং অদূর ভবিষ্যতে আরও ভালো কাজ করবে। কারণ তারাই তো আমার দেশকে রিপ্রেজেন্ট করবে, মেড ইন বাংলাদেশ হিসাবে পরিচিতি পাবে। এই মুহূর্তে কিছু বছর আগেও কিন্তু যেটা ছিল, শুধুই আমরা টেইলার হিসাবে ছিলাম, কিন্তু এখন কিন্তু সেটা নয়। এখন আমাদের ডিজাইনারও কাজ করছে বিভিন্ন হাউসগুলোতে, বড় বড় হাউসগুলোতে, বিদেশি হাউসগুলোতে, এবং আমাদের ডিজাইনগুলো সিলেক্ট হচ্ছে তাদের কাছে। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়, এবং আমি মনে করি অবশ্যই ইন্টারন্যাশনালি ফোকাস হওয়া দরকার। কারণ শুধু দেশকে দিয়ে, আমার দেশটা তো খুব বড় না, তাই না? দেশের বাজারও খুব বড় না। তো অবশ্যই ইন্টারন্যাশনালি আমাকে কম্পিটিশনে যেতে হবে। তো সেই জন্য ইন্টারন্যাশনালি কম্পিটিশনে যেতে হলে আমাকে সেইভাবে তৈরি হতে হবে। আমি তাই বলে আমি আমার 21কে নিয়ে কিংবা 16ই ডিসেম্বরকে নিয়ে কাজ করে কেন আমি বাইরের দেশেও এটা রিপ্রেজেন্ট করব না? আমার দেশকে নিয়ে আমি রিপ্রেজেন্ট করতেই পারি, তাই না? আমার দেশকে সবাই জানুক। কাজ করার সময় দেখা গিয়েছে যে এত বছর এক্সপিরিয়েন্স, অনেক সময় বিভিন্ন ধরনের প্রতিকূলতা তো এসেছে। তো ওই প্রতিকূল ব্যাপারগুলোকে আপনি কিভাবে ফেস করেছেন? প্রতিকূলতাটা আসলে অনেকভাবে আসে, অর্থনৈতিকভাবে আসে। যেমন লাস্ট প্রায় 2 বছরই হতে চলে, 1.5 বছরের বেশি হয়ে গেলে যে করোনার কারণে কিন্তু সমস্ত হাউসগুলো বন্ধ। আসলে মানে অনলাইন সেল অফলাইন সেল আকাশ পাতাল তফাৎ। আমরা যারা অফলাইন সেল করেছি সব সময়,
প্রতিদিন কত ক্লায়েন্ট আসে, কত সেল হয়, কিন্তু অনলাইনে তো সেভাবে সেল হয় না। সারাদিন 24 ঘন্টায় বিজি থাকতে হয় অনলাইনে। তো এটা আসলে অনেক ক্ষেত্রে পসিবল না, যদিও এখন অনলাইন বেস এটা অনেকটাই এগিয়ে গেছে, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে অফলাইনটা অবশ্যই এটা থাকতে হবে। আর এটা একটা বড় প্রতিকূলতা। আবার বিভিন্ন ধরনের ক্লাইমেট চেঞ্জের বিষয়গুলো আসে, সেক্ষেত্রে একটা বড় প্রতিকূলতা। হঠাৎ করে যুদ্ধ বিগ্রহ বেজে যেতে পারে, সেটা একটা প্রতিকূলতা। এবং সব থেকে বড় প্রতিকূলতাটা যেটা আমরা যারা ডিজাইনাররা ফেস করছি সেটা হলো বাইরের কাপড়। কারণ যে বিদেশ থেকে যে কাপড়গুলো আসছে একই টাইপের, সালোয়ার কামিজ, শাড়ি কিংবা পাঞ্জাবি, এই বিষয়গুলো যেটা আমাদের দেশে কিন্তু অনেক কম প্রাইসে আমরা দিতে পারছি, কিন্তু বাইরের থেকে আসছে আরও কম প্রাইসে। কারণ ওদের ফ্যাব্রিক্সের প্রাইসটা অনেক কম, কিন্তু অনেক কমফোর্টেবল, অনেক ইজি, এবং তাদেরকে আমার ভ্যাট দিতে হচ্ছে না, ট্যাক্স দিতে হচ্ছে না, চোরাই পথে আসছে। এটা কিন্তু সাংঘাতিকভাবে আমাদের উপরে ইম্প্যাক্ট ফেলছে, কারণ এটা ব্যবসা একটা আনইথিক্যাল বিজনেস হয়ে যাচ্ছে। কারণ আমি ভ্যাট ট্যাক্স দিয়ে কর্মচারী লালন পালন করে সব কিছু করে, আমার রেন্টাল দিয়ে সব কিছু করে আমি যে প্রফিটটা আনতে পারতেছি তার থেকে অনেক বেশি তারা ঘরে বসে সে প্রফিটটা পাচ্ছে। তো সেক্ষেত্রে এটা আনএথিক্যাল একটা বিষয় হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো আসলে গভর্নমেন্টের একটু দেখা উচিত। তো অনেক সময় মনে হয় না যে আমাদের দেশেও তো কাপড় অনেক উৎপন্ন হচ্ছে, বাট মানুষ কেন দেশীয় পোশাককে বাদ দিয়ে কেন বিদেশি পোশাকের দিকে ঝুঁকছে? কিছু তো আছেই প্রবলেম, সেটা হলো যে বললাম যে আমাদের ফ্যাব্রিক্সের দামটা একটু বেশি। অনেক ক্ষেত্রে ফ্যাব্রিক্সের কালার উঠে যায়, যারা ফ্যাব্রিক্স তৈরি করেন তারা কোয়ালিটির দিকে খুব একটা নজর দেন না। আপনি দেখেন সেম টাইপের টাঙ্গাইল শাড়ি, আপনি একই টাইপের টাঙ্গাইল শাড়ি, একটা শাড়ি 3000 টাকা, একটা শাড়ি 2000 টাকা, একটা শাড়ি 500 টাকা দিয়েও পাওয়া যায়, সেম দেখতে কিন্তু সেম। তার মানে কি, সে সুতাই দিচ্ছে না ওখানে, একটা ধোয়ার পরে শাড়িটা একদমই শেষ। তো এই যে বিষয়গুলো যেটা চায়নাতে করে সাধারণত, তো এই বিষয়গুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে আর কি। যারা প্রডিউস করেন, যে তারা যদি একটু, যেহেতু তারা অনেক হিউজ কোয়ান্টিটি করেন, তারা যদি বিষয়গুলোকে একটু মাথায় রাখেন যে আমার দেশের জন্য প্রোডাক্টগুলো তৈরি করতে হবে, তো তাহলে আমরা যারা ফ্যাব্রিক্স কিনি, আমরা যারা বড় প্রতিষ্ঠান না, যেমন আরং কিংবা এই ধরনের যারা আছে, যারা নিজস্ব ব্যবস্থাপনায় তাদের ফ্যাব্রিক্স উৎপাদন করে, আমরা কিন্তু সেরকম না। আমরা যারা ছোট ছোট হাউস আছে, আমাদের কিন্তু বাজারের উপরে নির্ভরশীল থাকতে হয়। তো সেক্ষেত্রে আমাকে তো বাজার থেকে কাপড়গুলো কিনতে হয়, তাই না? তারপর ম্যাটেরিয়ালসগুলো কিন্তু আমাদের দেশে উৎপন্ন হয় না। বিভিন্ন ধরনের যে ম্যাটেরিয়ালস যেগুলো আমরা ইম্পোজ করি ড্রেসে কিংবা শাড়িতে, সেগুলো আমাদেরকে দেশের বাইরে থেকে আনতে হয়। তো এই যে প্রায়শই দাম ভেরিয়েশন হয়, ইম্পোর্টের সাথে এটার রিলেশন থাকে। তো আসলে এই যে অনেকগুলো বিষয়, যার জন্য হয় কি, যে পোশাকটা আমি তৈরি করছি কিংবা যে শাড়িটা আমি তৈরি করছি, দেখা গেল এটার গুণগত মান হয়তো বাইরে থেকে যে পোশাকগুলো আসছে তার থেকে কোনো অংশে কম না, কিন্তু ওর থেকে তুলনামূলকভাবে দাম অনেক বেশি হয়ে যায়। কারণ একটাই যে আমাদের প্রোডাকশন কস্টটা অনেক বেশি হয়ে যায়। কিন্তু বাইরে থেকে যেটা আসে সেটা হলো তাকে তো অনেক কিছু দিতে হচ্ছে না, চোরাই পথে আসছে, যার জন্য আনইভেন কম্পিটিশনটা হয়ে যায়। এই জন্যই বিদেশি কাপড়ের উপরে ঝুঁকে যায় অনেকে। কিন্তু তবুও আমি বলবো যে আমার দেশকে যারা ভালোবাসি তাদেরকে অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে, এটাই হলো বড় বিষয়। ফোরামের কথা বললেন, তো ডিজাইনার ফোরাম, আমাদের যে দেশি ডিজাইনাররা আছেন ওনাদের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন? আসলে আমার যেটা হচ্ছে যে আমি অনেকগুলো কাজ করতাম তো বাইরে, তো যখনই দেখতাম যে কোনো যারা যেমন ধরুন চার্টার অ্যাকাউন্টেন্ট কিংবা আমার হাজব্যান্ড কস্ট অ্যাকাউন্টেন্ট কিংবা লয়ার কিংবা শিল্পী, প্রত্যেকেরই একটা না একটা সংগঠন আছে। তো আমার যেটা মনে হলো যে আচ্ছা আমরা ডিজাইনার, এবং দেখা গেল যে একজন শিল্পী যখন কোনো প্রবলেমে পড়ছে, শিল্পী সমিতি তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ডিজাইনাররা যদি কোনো সমস্যায় পড়ি তাহলে আমাকে কে দেখবে? তো তখন আমার মাথায় মনে হলো যে আমি এ ধরনের একটা কিছু করি। তখন এই যেমন আমাদের চিটংয়ের বেশ কিছু সিনিয়র ডিজাইনার, যেমন আমি নামই বলছি, আইভি হাসান, ইলিয়াস, আহমদ নওয়াজ, সুব্রত বড়ুয়া, রনি প্রয়াত, তো ওনাদেরকে সাথে বসলাম যে কি করা যায়, চলেন আমরা একটা কিছু করি। তখনই আমরা এটার প্রতিষ্ঠা করে ফেললাম, এবং প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে আমি বেশ অনেক বছর ছিলাম। যেটা হলো যে আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পেরেছি, এটা হলো একটা বড় বিষয়। এবং আমরা কি বিষয় নিয়ে কাজ করব, এবং একসাথে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে
বিভিন্ন উৎসবকে সেলিব্রেট করা। তাতে কি হচ্ছে যে একজন ডিজাইনার হয়তো একা একটা প্রোগ্রাম লঞ্চ করতে পারছে না, তো আমরা ডিজাইনার্স ফোরাম থেকে যখন একটা প্রোগ্রাম লঞ্চ করি সবারই সামান্য সামান্য কন্ট্রিবিউশনে কিন্তু একটা অনেক বড় প্রোগ্রাম হয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে দর্শক ক্রেতা সবাই আসছে, দেখছে আমাদের মানে প্রোডাকশনগুলো কি, কোন কোন ডিজাইনার কি ধরনের প্রডিউস করছে, তার ডিজাইনগুলো কেমন। তো এই বিষয়গুলো একসাথে দেখার একটা সুযোগ হয়ে যায় এবং প্রত্যেকটা ডিজাইনার সম্পর্কে যে দর্শক এবং ক্রেতা তারা সবাই জানতে পারে। এই একটা বড় বিষয় কিন্তু এই প্ল্যাটফর্মের। তো এটা এখনও আমরা কাজ করছি ভিন্নভাবে, চেষ্টা করছি। যেহেতু করোনাকালীন সময় আমাদের প্রায় 2 বছরই আমরা প্রায় অফ হয়ে আছি, তো ইনশাল্লাহ আশা করা যায় করোনা শেষ হয়ে গেলে আমরা অবশ্যই আবার কাজ করা শুরু করব। কারণ আমার কাছে মনে হয় যে অনেক ডিজাইনার আছে যাদের কোনো পরিচিতি ছিল না এক সময়, তারা আলহামদুলিল্লাহ এই মুহূর্তে অনেকেই ব্যাপক পরিচিতি পেয়েছে কিন্তু এই ডিজাইনার্স ফোরামের মাধ্যমে। এবং এক সময় সবথেকে মজার ব্যাপার হলো যে ঢাকাতে কিন্তু এই ধরনের কোনো প্ল্যাটফর্ম ছিল না। তো আমরা যখন এটা ইনোগ্রেশন করি তো বিবি আপা এসেছিলেন, বিবি রাসেল, তারপরে এমদাদ হক, তারপরে পার্সোনার কানিজাপা, এরকম আরও অনেকেই এসেছিলেন, ব্যারিস্টার সুলতানা, তো অ্যাডভোকেট সুলতানা। তো ওনারা যেটা বলেছেন আমাকে, আমার মনে আছে এখনও, যে বিপি আপা আমার পিঠে হাত দিয়ে বলেছিলেন যে রওশন, আমরা ঢাকাতেও একসাথে এইভাবে কাজ করতে পারিনি, একই প্ল্যাটফর্মে দাঁড়াতে পারিনি, তুমি এটা করে দেখিয়েছো। তো এটা আমি মনে করি এটা আমাদের জন্য একটা অনেক বড় পাওয়া, কারণ আমরা তো শুরু করে দিয়েছি। তারপরে কিন্তু ঢাকাতে 2টা সংগঠন হয়েছে আমাদের পরেই আর কি। তো তারা অনেক বড় বড় কাজ করছে। আসলে যেহেতু রাজধানী, তো তারা অনেক ধরনের স্পন্সর পায়। আমাদের এখানে যেটা হয় যে আমরা প্রোগ্রাম করতে গেলে আমাদের স্পন্সরের ভীষণভাবে মানে করতে হয়, ঝামেলা পড়তে হয় আর কি, ফিনান্সিয়ালি ব্যাকআপটা নিয়ে। তো ঢাকাতে এই সুবিধাগুলো আছে, তারা অনেক বড় বড় প্রোগ্রাম করে ফেলেছে। ট্রেসিমি করছে, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি অথবা ইন্ডিয়ান এম্বাসি, বিভিন্নভাবে তারা পাচ্ছে। ব্রিটিশ কাউন্সিল করেছে, রবি ঠাকুরের উপরে করেছে। তো যেটা আমাদের চিটং আসলে সম্ভব হয়ে ওঠে না, কিন্তু তারপরেও আমরা মাইল ফলক হিসাবে কিন্তু ডিজাইনার্স ফোরামের মাধ্যমে অনেক বড় একটা প্রোগ্রাম করেছি। একটা না, 2টো প্রোগ্রাম করেছি আমরা, যেটা ব্র্যান্ডিং চিটগাং নামে। তৎকালীন পর্যটন মন্ত্রী, যিনি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, তো এবং অনেকেই বলেছেন যে সবই তো দেখিয়ে দিল চিটাগাং ডিজাইনাররা, আর তো শেষ কিছু নেই দেখার। তো এই যে মানে সবার মানে অনুভূতিগুলো তারা যেইভাবে বলেছে, তো এটা আমাদের জন্য অনেক পাওয়া। এবং আমি মনে করি আমাদের এই ডিজাইনার্স ফোরামের যে প্ল্যাটফর্মটা, এটা অনেক দূর এগিয়ে যাবে। এবং নতুন যারা কাজ করছে, আমরা তো প্রায় অনেক বছর হয়ে গেল, হয়তো আর খুব বেশি দিন কাজ করবো কিনা জানি না, কিন্তু নতুন যারা আসছে তাদের জন্য একটা প্ল্যাটফর্ম করে রেখে যেতে পারলাম, এটা আমার জন্য অনেক বড় বিষয়। কারণ সবাই এই প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচিতি পাক এবং এর মাধ্যমে তারা অনেক বড় কাজ করার সুযোগ পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমি জানি যে ঢাকাতে চিটংয়ের ডিজাইনার, এটা তো জানা কথাই যে ক্যাপিটাল সিটির কারণে অনেকে হয়তো আমাদেরকে মফস্বল সিটি ভাবে, খুব একটা গুনতে চায় না। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে ডিজাইনার্স ফোরাম করার পরে কিন্তু তারা আমাদেরকে গুনতে শিখেছে এবং যে কোনো প্রোগ্রামে যে কোনো বিষয়ে তারা আমাদেরকে এখন ডাকে এবং আমাদের ব্যাপক পরিচিতি আছে অনেক, মানে ম্যাক্সিমাম ডিজাইনারের। এবং এই সুবিধাটা কিন্তু আমরা এই ডিজাইনার্স ফোরামে এই প্ল্যাটফর্মটা করার কারণে পেয়েছি। ও, আপনি তো একজন মিডিয়া ব্যক্তিত্ব কথাটা কিন্তু শুনতে যেমন ভালো লাগে, ব্যাপারটাও কিন্তু অনেক বিরাট একটা ব্যাপার। তো জিনিসগুলোকে আপনি কিভাবে আপনার মতো করে, মানে কেমন লাগে দেখতে? আসলে মিডিয়াই আমাকে দিয়েছে খেতাবটা, আমি মিডিয়া ব্যক্তিত্ব কিনা আমি জানি না। তবে সব ধরনের মিডিয়াতে কাজ করার এক্সপেরিয়েন্স এবং তাদের সাথে কথা বলা, এবং যেহেতু সব ধরনের চ্যানেলগুলোতে যাওয়ার সুযোগ হয়, ইন্টারভিউ দেওয়ার সুযোগ হয়, কিংবা যে কোনো ধরনের প্রোগ্রাম করার সুযোগ হয়। আর একটা বিষয় যে আমাদের যে নিউজ প্রিন্ট মিডিয়া যেটা সেটাতেও আমার কাজ করার সুযোগ হয়েছে। বিশেষ করে প্রথম সারির যে পত্রিকা প্রথম আলোর সাথে কাজ করছি আমি প্রায় 2002 সাল থেকেই, প্রায় তো অনেক বছর হয়ে গেল। মানে প্রথম আলোর জন্মলগ্ন থেকেই প্রায় বলা যায়। তার আগে ভোরের কাগজ ছিল, তখনও ওখানে কাজ করেছি। আসলে মিডিয়ার শুরুটা তখন থেকে, যখন আমি ঢাকায় বিভিন্ন কম্পিটিশনে আমার পোশাকগুলো জমা দেওয়া শুরু করলাম, ঈদ ফ্যাশন কম্পিটিশনে। তো
পুরস্কার পাওয়া শুরু করলাম, অনেক অনেক পুরস্কার, ঢাকার সাথে কম্পিটিশন, ঢাকার ডিজাইনারদের সাথে কম্পিটিশন করে। তো সেটাই আসলে আমার তখন মিডিয়ার সাথে পরিচিতি। তো তখন ওই পুরস্কার পাওয়ার কারণে যেটা হতো যে মিডিয়াগুলো ক্যামেরা নিয়ে আসতো, ইন্টারভিউ নিত, তখনই আমি বুঝতে পারলাম যে এটাই মিডিয়া এবং এটার মাধ্যমে প্রচার হয়। তো সেই শুরু আজকে থেকে অনেক বছর আগে, মানে প্রায় 20-25 বছর হয়ে গেছে, তখন থেকেই কাজ করছি মানে মিডিয়াই আমাকে টেনে নিয়ে গেছে আর কি বিভিন্ন সেক্টরে কাজ করার জন্যে। তো প্রথম আলোতে বিচারক হিসাবে কাজ করেছি, অন্যান্য ঢাকার অনেকগুলো ম্যাগাজিনে কাজ করেছি বিচারক হিসাবে, এবং চট্টগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠানের যে জাজমেন্টগুলো হয়, জাজ প্যানেলে থাকি, সেখানে মিডিয়ার একটা বড় ভূমিকা থাকে, কারণ মিডিয়ার মাধ্যমে বিষয়গুলো প্রচার হয় এবং আমাদের জাজ প্যানেলে আমরা যে বিচারগুলো করছি তারা এগুলোর চুলচেরা বিশ্লেষণ করে মিডিয়ার মাধ্যমে দর্শকরা। তো এই যে মিডিয়ার বিষয়টা, মিডিয়া কিন্তু এই মুহূর্তে সব থেকে জোরালো একটা মাধ্যম। তো আপনি যদি ব্যাপক পরিচিতি চান বা না চান, আপনার কাজটা কর্মটাই ওই ধরনের, তো তখন আপনি কিন্তু এমনিতেই মিডিয়া ব্যক্তিত্ব হয়ে যাবেন। আপনাকে মানুষ খুঁজবে, কারণ আপনাকে খুঁজতে হবে না, মিডিয়া আপনার কাজের কারণেই, আপনার ব্যাপক পরিচিতির কারণেই এবং আপনার ভালো কিছুর জন্যেই আপনাকে মিডিয়া খুঁজতে থাকবে, কারণ তাদের প্রয়োজন আপনাকে। তো আমি মনে করি যে সেক্ষেত্রে কিছুটা হলেও আমি সফল, যেহেতু আমি শিশুদের নিয়ে কাজ করেছি, এখনও করছি, সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কাজ করছি, দুর্নীতি বিরোধী কাজ করছি। একটা সময় খুব লেখালেখি করতাম, যদিও এখন অনেকটাই কমে গেছে। সেই ক্ষেত্রেও আসলে বিষয়গুলো আমাকে অনেকটা হেল্প করেছে। যেমন কবিতার আসরগুলোতে যাই, সেখানেও কথা বলার সুযোগ হয়। আমি যদিও খুব কবিতাপ্রেমী মানুষ, কিন্তু এক লাইনও কবিতা লিখতে পারি না, তো সেটাও কিন্তু মিডিয়াতে বেশ প্রচার হয়। তো এরকম আসলে অনেক জিনিস আছে, অনেক বিষয় আছে, সমাজের অসঙ্গতি, সমাজের ভালো দিক। আমি সবসময় পজিটিভ থিঙ্কিং করি, কারণ আমার মনে হয় যে নেগেটিভ দিয়ে আসলে নেগেটিভই আসে। কখনো আপনি এটা মনে করবেন না যে আপনি খারাপ কিছু বললেন সেটার পরিপ্রেক্ষিতে ভালো কিছু আসবে, সেটা না। আপনি সবসময় চিন্তা করবেন নেগেটিভটা আপনি বলবেন, কিন্তু ওইটার পরিপ্রেক্ষিতে আপনি পজিটিভটা অবশ্যই চিন্তা করবেন, বলবেন যে হ্যাঁ আমাকে পজিটিভলি চিন্তা করতে হবে। আরেকটা বিষয় যে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের অবস্থা একটা সময় বেশ ভালো ছিল না, এখন তো অনেকটাই ইমপ্রুভ করেছে। আমার মনে আছে আমি অনেক বছর আগে যেখানে ফ্যাশন শো করেছি, ওরা হতবাক হয়ে দেখেছে যে এত সুন্দর করে ফ্যাশন শো করা যায়, ডিজাইনারের কাপড় পরে মডেল দিয়ে এত সুন্দর করে মানে করা যায়, মানে একটা ফ্যাশন শো করা যায় স্টুডিওতে। তো এই যে বিষয়গুলো, এগুলো আপনাকে মিডিয়া ব্যক্তিত্বে পরিণত করে। তো এই আসলে এই উপাধিটা আসলে আমার নিজের কিছু না, মানে মিডিয়ার লোকেরাই আমাকে বলে। তবে আমি ভীষণভাবে এনজয় করি এবং আমি খুব সচেতনও থাকি এবং চেষ্টা করি আমার যে উপাধিটা, আমার যে খেতাবটা, এটার যাতে কোনো মিসইউজ না হয় এবং যেটা আমি পেয়েছি এটাকে আমি ধরে রাখতে পারি এবং সমাজের জন্য ভালো কিছু, পজিটিভ কিছু থিঙ্কিং আমি দিতে পারি। অবশ্যই আমি পজিটিভ চিন্তাভাবনা করি এবং করব ইনশাল্লাহ। এবং আমার মাধ্যমে যে কোনো সেক্টরে একটা মানুষের যদি কোনো উপকার হয়, আমি মনে করি যে এই ক্ষেত্রে আমি সফল একজন মানুষ। মানে মিডিয়া ব্যক্তিত্ব বলতে আমি এটাই বুঝি যে আমার কথা বলার কারণে কিংবা এই ক্যামেরার সামনে আসার কারণে যে কোনো একটা বিষয়ে যদি পজিটিভ কিছু হয়, সেটাই আমার জন্য অনেক বড় বড় পাওয়া। ফ্যাশন ডিজাইনিং নিয়ে যদি আপনার কোনো অ্যাডভাইস থাকে বলার, তাহলে সেক্ষেত্রে আপনি আমি শুধু একটা কথাই বলবো, আমার দেশকে বাঁচান। যারা ডিজাইনার আছেন তারা কাজ করছেন, দেশি কাপড় নিয়ে কাজ করেন, দেশি তাঁতিদের নিয়ে কাজ করেন, নিজের উদ্ভাবনী ক্ষমতাটাকে কাজে লাগান। কারণ আমার দেশ বাঁচলে তো আমি বাঁচবো, আমি কেন অন্যের উপরে নির্ভরশীল হব? আমি সেই জাতি, যে জাতি আমি 9 মাসে যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করেছি। আমার অনেক বড় প্রাইড এটা। আমি সেই জাতি, যে জাতি 52 ভাষা আন্দোলনে নিজের জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি, রক্ত দিয়েছি ভাষার জন্যে, পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। তাহলে আমি সেই জাতি, আমি কেন পরাধীন হয়ে থাকব? অন্যের উপরে কেন আমি নির্ভরশীল হব? আমি মেড ইন বাংলাদেশ হব, আমাকে কেউ মানে কিনতে পারবে না। আমি সবার কাছে যাব, আমি সেলিং পয়েন্টে বসে থাকব, আমার কাছে সবাইকে আসতে হবে। আমি সেই বিশ্বাস নিয়ে এগোতে চাই, সেই বিশ্বাস নিয়ে বাঁচতে চাই। এবং নতুন যারা আছে, যারা কাজ করছে বিভিন্ন সেক্টরে, তাদের সবাইকে বলি, বিশেষ করে যদি ফ্যাশন নিয়ে আমি কথা বলি, অবশ্যই দুনিয়াটা ওপেন সবার জন্যে, কিন্তু
আমি সবার কাছ থেকে সব কিছু সংগ্রহ করব, সব কিছু ধারণ করব, কিন্তু আমি আমার মতো করে আমার দেশের কাপড়কে আমি বাঁচাবো, দেশের তাঁতকে বাঁচাবো, দেশের যে ঐতিহ্য আছে সেটাকে বাঁচাবো। অবশ্যই অবশ্যই আমি একজন বিশ্বসুন্দরীর গাউন আমি আমার গামছা দিয়ে, আমার জামদানি দিয়ে, আমার টাঙ্গাইল দিয়ে করতে পারি। তো কাজেই হোয়াই নট আমি ওই পর্যায় পর্যন্ত যেতে পারবো না। কেন আমাদের ডক্টর ইউনূস যদি গামছার পরে ফতুয়া পরে সারা দুনিয়ায় ঘুরতে পারে, তাহলে আমি কেন এটার মডেল হতে পারবো না? ছোট ছোট অনেক ইন্সপিরেশনের ব্যাপার আছে যেগুলো আপনারা নিতে পারেন, এবং আমি মনে করি যে আমাদের নেওয়া উচিত। আমার দেশকে বাঁচাতে হবে। আমার তাঁতি যদি না বাঁচে, আমার প্রডিউসাররা যদি না বাঁচে, যারা কাপড় উৎপাদন করে, অনেকেই কাপড় উৎপাদন করে, তারা লিখে দেয় মেড ইন ইটালি, মেড ইন ইন্ডিয়া, ভয়ে লিখে দেয়, কারণ সে জানে যে তার দেশের কাপড় বললে হয়তো বিক্রি হবে না। তো এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনারা যদি কাপড়ের আড়তগুলোতে যান, দেখবেন আপনি ওদের ভিতরে ওদের সাথে কথা বলেন, যেটা আমি সবসময় বলি, ওরা বাধ্য হয় আমার কাছে স্বীকার করতে যে হ্যাঁ এটা আমাদের দেশের কাপড়, কিন্তু বাধ্য হয়ে আমরা এটা মেড ইন ইন্ডিয়া লিখে রাখি, মেড ইন ইটালি লিখে রাখি প্যান্টের কাপড়গুলো, অথচ এগুলো নরসিং দিতে হচ্ছে, কেরানীগঞ্জে হচ্ছে। তো কেন আমি সাহস করে এটা বলতে পারি না? কেন আমি নিতে পারি না আমার দেশের কাপড়কে? তো এই বিষয়গুলো থেকে আপনারা বেরিয়ে আসুন এবং আমার দেশকে ভালোবাসুন। ধন্যবাদ আপু, স্টুডিওতে আসার জন্য আর এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য কথা। ধন্যবাদ চট্টলা টিভিকে আমাকে কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, সবাই সাবধানে থাকবেন, এবং নিজে বাঁচলে আপনার পরিবার বাঁচবে এবং আপনার সমাজ বাঁচবে। স্বাস্থ্য সুরক্ষায় থাকুন। ধন্যবাদ। দর্শক, কথা বলতে বলতে আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান সুই সুতাতে আজকে উপস্থিত ছিলেন একজন ফ্যাশন ডিজাইনার, মিডিয়া ব্যক্তিত্ব এবং একজন বিশিষ্ট সংগঠক রওশনারা চৌধুরী। তিনি আমাদেরকে সবকিছু অনেক ডিটেলস ভাবে বুঝিয়ে দিয়েছেন, এবং একটা জিনিস লাস্টে বলেছেন, সবাই সচেতন থাকবেন, সুস্থভাবে থাকবেন এবং পরিবার পরিজন নিয়ে বাসায় বসে ঈদ উদযাপন করবেন। আজকের মতো আমি তানজিলা তারিন টুইঙ্কেল এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার একজন নতুন অতিথিকে নিয়ে আবারও হাজির হয়ে যাব। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চট্টলা টিভির সাথেই থাকবেন। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।